আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আম ভাই আমি আপনাকে কি যে উত্তর দিব আমি জানি না। ১ম এ আমি সিচুয়েশনটা আপনাদেরকে একটু বুঝাই। বাংলাদেশে এখন অনেকটা জরুরি অবস্থার মতো অলিখিতভাবে অলিখিতভাবে এটি একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এবং সহযোগী সমস্ত সংগঠন যারা আছে তাদের প্রতি একটা অলিখিত আপনার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আপনি জেনে থাকবেন জরুরি অবস্থা যখন চলে তখন মানবাধিকার যা আছে বাংলাদেশে সেইটা বলবৎ করার জন্য আপনি আসলে আদালতে যেতে পারেন না। কেমন? জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয়, সেখানে খুবই সার্টেন কিছু অধিকার আপনাকে রক্ষা করা আছে আর কোনো কিছুই রক্ষা করা হয় না। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তেমন। আমি আ আ এই সাদ্দামের পুরো প্রক্রিয়াটার ২ ভাগে যদি আমি ভাগ করি, সেটা হচ্ছে যে তার পরিবারের যে চেষ্টা endeavor তারা যেভাবে চেষ্টা করেছে, সেই চেষ্টাটার পুরাটা একটা ট্রেইল আমি দেখতে পেলাম এবং সাদ্দাম হোসেনের যে ভাই, তার সাক্ষাৎকারটা কিছুক্ষণ আগে দেখলাম। আমাদের মনে হয় আমাদের সাংবাদিক পান্না ভাই একটা সাক্ষাৎকার নিয়েছে। আমি সেটা মনোযোগ দিয়ে দেখলাম। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তাদেরকে নানান ধরনের আপনার আ সা সাচিবিক সাচিবিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার জটিলতাতে ফেলা হয়েছে। প্রথমত বলা হয়েছে আপনার বাগেরহাটের যে আ যে জেলা প্রশাসক রয়েছেন যিনি আবার ওইখানকার ম্যাজিস্ট্রেটও বটে নিয়ম অনুযায়ী তাকে বলা হয়েছে তিনি তার যে রেসপন্সিবিলিটি সেটাকে তিনি অ্যাসাইন করে দিয়েছেন। এইটা বলে যে সাদ্দাম তো যশোর কারাগারে বন্দী আছে। তো যশোর কারাগারে যাওয়ার পরে যশোর কারাগারের যে আশিক হাসান নামে যে লোকটি আছে জেলা প্রশাসক এবং একই সাথে সে ম্যাজিস্ট্রেটও বটে। সে বলছে তারা এখনো আবেদন পায়নি। আসলে আবেদনটা তাদেরকে ঠিকই করা হয়েছিল। তারা আসলে যে শুক্রবার, শনিবারের কথা বলে তারা এই কাজটি করেছে। দেখেন আমি মানে আমার কাছে যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে একটা এক একটা একটা কর্মীর একজন মানুষের আমি আসলে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে বিবেচনাটা একটু পরেই করি। তিনি তো একজন মানুষও বটে আসলে, তাই না? এই বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের একজন নাগরিক যখন রাষ্ট্রের হেফাজতে থাকে তার জন্য সুনির্দিষ্ট নিয়ম-কানুন আছে যে তার আত্মীয় যদি মারা যায়, স্ত্রী, সন্তান যদি মারা যায়, তাহলে রাষ্ট্র তার সাথে কেমন আচরণ করবে? তার তো বিচার হচ্ছে। তাকে আপনি বিচার করার জন্য নিয়েছেন, তার বিচার করবেন, তার তদন্ত করবেন। তার নামে যখন আপনি মামলা দিলেন তিনি তখন ছিলেন ভারতে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এই জিনিসটাও সামনে এসেছে। যদিও আমি তার বিরুদ্ধের মামলাগুলো আমি নিজের হাতে সাধারণত আমি এই ধরনের ক্ষেত্রে তার নামে মামলা, মোকদ্দমা কি হয়েছে না হয়েছে এগুলো আমি নিজে পর্যবেক্ষণ করি। বাট এটার আমার সুযোগ হয়নি। তো আমি আমার নিজের মাই এসেছেন চেন্নাইতে তার ক্যান্সারের চিকিৎসা চলছে। আপনি জানেন ফলো-আপ এসছে। আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রে যে প্যারোলের নিয়মটা আছে সেটাও পালন করা হয়নি। এখানে নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কথা দেখানো হচ্ছে যে আমাদেরকে অ্যা আবেদন করা হয়নি, আমাদেরকে এইটা করা হয়নি। তারেক রহমান যার বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলা, একটা পুরো দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলার মামলা তার বিরুদ্ধে আছে। আমরা দেখলাম রাষ্ট্র তড়িৎ গতিতে সেগুলো কোনো সাচিবিক-টাচিবিক কোনো ব্যাপারই না। মানে বিদ্যুৎ গতিতে সেগুলো সমস্ত কিছু তার পার হয়ে গেল। আমরা দেখলাম যে উইদিন ফিউ আওয়ার্স এর ভেতরে তার আপনার এনআইডি কার্ড হয়ে গেল। তার সমস্ত কিছু হয়ে গেল। এখন আপনি একটা রাষ্ট্রে যখন আপনি একই দিকে এরকম একটা চিত্র দেখবেন, ওগুলো তো সাচিবিক কর্ম। অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মের যদি আপনি দোহাই দেন, ওগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ কর্ম। আপনি যখন দেখতে পান যে সুরভি নামে একটা মেয়ে আছে, যে বলছে তার জুতার দাম অনেক, তাই সে ছাত্রলীগের ছেলেপেলেদেরকে তার ওই দামি জুতা দিয়ে পেটাবে না। সে এসেছে ৩২ ভাঙতে। যখন আপনি এগুলো দেখবেন, যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা প্রতিদিন স্কুলের ড্রেস পরে এসে একে মারছে, তাকে ধরছে, টাকা লুটপাট করছে, টাকা ডিস্টর্ট করছে, কাউকে মামলা থেকে অব্যাহতি দিবে বলে টাকা নিচ্ছে। তার আপনার জামিন হয়ে যায় উইদিন 24/7 এর ভেতরে। যখন আপনি দেখতে পারেন যে মেহেদী হাসান নামে একটা ছেলে যে প্রকাশ্যে বলল যে হবিগঞ্জের এসআই সন্তোষকে সে এবং তার দল খুন করেছে, তারা যখন জামিন হয়ে যায় উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের দোহাই দেওয়া, এই যে এগুলা বলা, এগুলা প্রত্যেকটাই হচ্ছে
আপনার জাস্ট বলার জন্য বল। আমি আসলে না, আপনি আমাকে বলতে পারেন যে আইন নিয়ে বলেন। ভাই আইন আমি এইটা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে আইন শোনাতে পারবো। আমি আপনাকে বলতে পারবো যে কবে, কোথায়, কার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বিএনপির কোন নেতাকে, কোন মানুষকে। আমি বলতে পারবো জামাতের কোন নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে, এই করা যাবে। আমি আপনাকে একটা স্মৃতি রোমন্থন করি, তাহলে আপনি বুঝবেন। গোলাম আজম মানে রাজাকার সম্রাট গোলাম আজম কোন ইয়ারে মারা গেল আপনার মনে আছে? আহ আমি আমি আসলে তারিখটা মনে নাই তার। আমি সেটার একটা গল্প আপনাকে বলি। আমি আব্দুল গাফফার চৌধুরী লন্ডনে থাকেন, আমি তার জোয়ারের বাসায় গেছি। যাওয়ার পরে আমাকে উনি খুবই গম্ভীর মুখে একটা কথা বললেন যে গোলাম আজমকে এইভাবে, মানে গোলাম আজমের জানাজাটা এইভাবে দেওয়া বা এইভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে অ্যাকোমোডেট করাটা, এটা ঠিক হয়নি। এগুলো এক ধরনের ব্যাড প্রেসিডেন্ট হবে। তা আমি বললাম যে আমি ওনাকে কাকা ডাকতাম। আমি বললাম যে কাকা, কেন মনে হয় মারা গেছে দেখে? আর তাছাড়া আমি আমি জিনিসটাকে এইভাবে বলেছি কারণ উনি ওই সময়টাতে ধরেন সরকারের প্রতি একটু রুষ্ট ছিলেন। তো গোলাম মারা যাওয়ার পরে, গোলাম আজমের মতো রাজাকারের বাচ্চা মারা যাওয়ার পরে আমার তো কোনো দয়া হওয়ার কথা না। কিন্তু আমি আসলে তখন গভর্নমেন্টকে একটু ডিফেন্ড করেছিলাম কাকার কাছে। কাকাকে বললাম, কাকা নেত্রী তো মানুষটা এমন যে মারা গেছে যেহেতু উনি আসলে জিনিসটাকে এইভাবে দেখেছে, ঠিক আছে। তখন উনি আমাকে একটা কথা বলেছে যে ওরা তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। ওরা তোমাদেরকে, তোমরা এরকম বিপদে পড়ো, দেখবে তোমাদের সাথে ট্রিটমেন্টটা কেমন হয়। আজকে না আমার সারাদিন এই কথাটা মনে পড়েছে। আমার মনে আছে যে সাইদির যখন ছেলে মারা গেল, রফিক, সাইদির ছেলে, আমার রফিকের কথা আমার মনে আছে। এখানে রফিক প্রচুর টকশো টকশোতে আসতো, আমি ওই সময়টাতে বিচার চলাকালীন সময় তার বক্তব্যগুলো শুনতাম। সে মারা যাওয়ার পরে সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সাইদির মা যখন মারা গেল তখনও সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। অতীতে আমি এরকম অনেক কারাবন্দীদেরকে দেখেছি প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সুতরাং আমি না আপনার সাথে ওইসব প্রিসিডেন্টে যাব। আমি কার কাছে এই শোকের গল্প বলবো? আমি কার কাছে এই কষ্টের গল্প বলবো? ইউনূস, এই দখলদার বাহিনী ইউনূস, আমি এদের জন্য আমার নিজের ব্যক্তিত্ব, নিজের আমার কণ্ঠকে আমি নোংরাময়, দুর্গন্ধময় করতে চাই না। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই আলোচনাটা থেকে, এই আইনি আলোচনাটা আপনি যদি জানতে চান, আমি আপনাকে জাস্ট সংক্ষেপে বলি যে আমাদের কারা আইন যেটা আছে 1894 মনে হয়, ওই কারা আইনে মোটামুটি বলা আছে প্যারোল কিভাবে করতে হবে, কাকে কেমনে ছাড়া যাবে। ইনফ্যাক্ট 2016 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 10 বছর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ ওই সময় সরকার ছিলেন, তারা একটা নীতিমালাও প্রণয়ন করে 1 জুন। সেই নীতিমালা অনুযায়ী পরবর্তী সময় অনেকেই মুক্তি পেয়েছে। খালেদা জিয়ার কথাই আপনি চিন্তা করে দেখেন না কেন। আর তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইসব ক্ষেত্রে সরকার নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। আপনার ফৌজদারি কার্যবিধি 1898 এর 401, 402 ধারাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং এটাকে কারাবন্দীদেরকে জানাতে হবে, অনুমতি দিতে হবে। এগুলো কোনো প্রয়োজনও পড়ে না আসলে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা এত বেশি, ডিসক্রিশনারি পাওয়ারটা এত বেশি, আপনার এগুলো প্রয়োজনও পড়ে না। এখন মনে করেন যে লেটস সে যে একটা মানুষের মা মারা যাচ্ছে, মা মারা গেছে, শেষ বিদায় তাকে দেওয়া হচ্ছে। এইটার জন্য আপনাকে আবেদনে আপনার লিখলেন না, লিখলেন, তারিখে ভুল করলেন, তারপরে বিষয় এটা লিখতে ভুল করলেন। এগুলো তো আসলে ছুতা, তাই না? আমরা আমাদের জন্য আসলে, মানে আইনের জন্য আমরা কেউ আসি নাই। আমরা আসছি বলে আইনের প্রয়োজন হয়েছে। আমি আপনাকে ওই আলোচনাতে আমি আপনার সাথে যাব না আসলে। আপনি আমাকে হাজার বললেও আমি সব আইনি আলোচনাতে যাব না। কারণ আইন একটা সভ্য দেশের জন্য। আইন একটা সুস্থ দেশের জন্য। আইন একটা, যেই দেশে আইনের শাসন আছে, আইন তার জন্য। যেই দেশের যেই দেশের বিচারপতি যেই দেশের বিচারপতি আপনার নির্ধারিত হয় ঢাকা ইউনিভার্সিটি কিছু টোকাইয়ের মাধ্যমে, যারা নির্ধারণ করে দিয়েছে রিফাত আহমেদ সন্ধ্যা 6টার মধ্যে বিচারপতি হবে, যারা নির্ধারণ করে দিয়েছে দুপুর 1টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহিম সহ তার পুরো প্যানেলকে আপনার পদত্যাগ করতে হবে, সেই দেশে আপনার আইন কানুন নিয়ে অন্তত পক্ষে আমার কথা বলতে আগ্রহী না। আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। আমি দীর্ঘ সময় বলে এসেছি যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এইটাও ঠিক যে আমাদের সুপ্রিম কমান্ডার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটা কথা বলেছে যে দেখো তুমি ঠিক আছে, আমি বুঝতে পারি তোমার ইমোশনের জায়গাটা। উনিও
আমাকে আসলে বলেছেন যে সশস্ত্র বিপ্লব শব্দটাকে আমি যাতে অনেকটা কি বলবো এটা এক ধরনের থ্রেশহোল্ড আমি এটাতে দেই এই শব্দগুলো ব্যবহার করলে যেটা হয়, কারণ এখন আমরা যখন কথা বলি তখন মনে করে যে আওয়ামী লীগের প্রতিনিধি কথা বলছে। এখন জয়দেব দাও কথা বললেও এটা ভাবে, আপনি বললেও এটা ভাবে, সুতরাং আমাদেরকে শব্দ চয়নে অনেকটুকু সংযত হতে হয়। কিন্তু আমিও সবার দিকে একটা কথা বলেছি জাপা, ৫ই অগাস্টের পরে আমি ধরে নিয়েছি যে পলিটিক্যাল র‍্যাথ, পলিটিক্যাল ক্ষোভ যখন আপনার রাস্তার মধ্যে ওপেন মোহাম্মদপুরে গলা জবাই করে কাটা শুরু করলো, তখন কিন্তু কার ব্যাপারটার পলিটিক্যাল র‍্যাথ আর পলিটিক্যাল ক্ষোভ থাকে না রাসেল ভাই। যখন ৩২ নম্বর ভাঙলো, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে নোংরামো করলো, যখন অসংখ্য নোংরামো করলো, তখন থাকে না। তারপরেও সহ্য করেছে। পরে যখন আওয়ামী লীগকে ব্যান করলো, আমেরিকা রাজনীতি করতে পারবে না। তারপরে যখন একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে জাস্ট জাস্ট আপনার গলা কেটে কেটে খুন করলো, তখন সেটা থাকে না। এবং আমি তখনই বুঝে ফেলেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে আমার রাজপথে যতটা না আমি এই রাজনৈতিক জ্ঞান লাভ করেছি, আমার সারাটা জীবন আমি আসলে পড়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লব, পড়ালেখা করেছি। আমার সারা জীবন এইভাবেই কেটেছে। আমি এই একটা জায়গা থেকে এই পড়ালেখা, আমার লাইফের এই পড়ালেখা থেকে আমি একটা জিনিস বুঝে ফেলেছি যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে। আপনারা অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করবেন। অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আমার সাথে একমত পোষণ করেছেন, নিজুম ভাই আপনার কথা ঠিক। আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অনেকে আমাকে সমালোচনা করেছেন। কিন্তু বিশ্বাস করেন, এই দলের দুর্নাম, এই দল কারো কাছে খাটো হোক, এইটা আমি চাই না। আমার এই বুকের গহীনে, আমার এই বুকের ভেতরে আমি এটা অনুধাবন করতে পারি রাসেল ভাই। আমি আজকের এই প্রোগ্রামটাতেও বলেছি, আগেও বলেছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একদিন আমি হয়তোবা থাকবো না এই পৃথিবীতে, কিন্তু আপনারা আমার কথা স্মরণ করবেন যে নিজুম ভাই দিনের পর দিন বলেছে এটি যুদ্ধ অবস্থা হয়েছে। আমাদের আমাদের অবস্থা ওরা আরো খারাপ করবে। ওরা আমাদের ঘরে ঢুকে ঢুকে খুন করছে। ছাত্রলীগের পঞ্চগড়ের এক নেতা, তার মা নামাজ পড়া অবস্থাতে ছিল, সেই নেতাকে না পেয়ে তার মায়ের মাকে খুন করেছে। একটা ছেলে তার অসুস্থ বাবাকে দেখতে এসেছে, এটা সম্ভবত যশোর বা কুষ্টিয়া কোথায় হবে। পরের দিন সকালবেলাতে বাবা এসে দেখে ছেলের লাশ গলা কাটা পড়ে আছে তার বাড়ির সামনে। দেখেন, আমি আমার জীবনে কোনোদিন নির্বাসনের স্বাদ পাইনি। আমার আজকে আহ, মধ্য আমি এটাকে মিডল এইজ বলে আমার এই লাইফে, আই এম ভেরি নিয়ার অ্যাবাউট 50। আমার জীবনে আমি নির্বাসনের স্বাদ কোনোদিন পাইনি। আমি আজকাল খুব নির্বাসনের এক ধরনের এক ধরেন ধরনের কষ্ট আমি অনুভব করি এই কারণে যে যে আমার মা আমাকে বলেন যে তিনি আমাকে আর কখনো দেখবেন না আসলে। তো আমার মা যখন ইন্ডিয়াতে আসেন চিকিৎসার জন্য, ওই সময়টাই হচ্ছে মার সাথে আমার সময়। আর আমার বাবা যেহেতু আর ট্রাভেল করতে পারবেন না, ফলে আমি দেখবো না কখনো। তো সাদ্দাম আর আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম। আমি শামীম, আমাদের সাবান ছাত্রলীগের একটা ছেলে, বাবা মারা গেছে, দেখতে পাইনি। ছেলেটা অনেক শক্ত, তারপরও আমি চোখে পানি দেখেছি। আমি জানি না আমাদের জয়দেবদার বাবা মা, আমরা আমি মানে প্রত্যেকেই, যেমন আমার মা ধরেন ক্যান্সার 4 স্টেজে, আজকে রেজাল্ট পেয়েছি, খুব একটা ভালো না। মার সাথে কি সম্পর্ক আমার, সেটাও এরকমই যে আমরা তো এই বাতেনকে কোনোদিন ভুলে যাব না আসলে। এই দেশে এই আমাদেরকে যারা পাপ করছে, আমাদের মা, আমাদের আমাদের শেষ স্মৃতি। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে। আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি, বঙ্গবন্ধুকে সমর্থন করেছি। আমি তো কাউকে কোনোদিন ক্ষতি করিনি, মারিনি, কাটিনি। হ্যাঁ, অনলাইনে বলছি, কথা বলেছি। আজকে এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একদিন তো আমরা দেশে ফিরবো না। এই গোলাম মোহাম্মদ বাতেন, সে যদি নাও থাকে, আর এক্সটেন্ডেড ফ্যামিলি, তার আত্মীয়, তার স্বজন, আশিক হাসান, জাহাঙ্গীর নাও থাকতে পারে, গোষ্ঠী, 14 গোষ্ঠী, তার পুরো ফ্যামিলি
এই পুরো বাংলাদেশ এদের কেউ না কেউ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি আমি, আল্লাহর কসম করে বলছি আমি, each and every event, can every event, no miss on any part. আজকে আমাদেরকে যা করা হয়েছে যদি আমাকে বলে যে তোমাকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে ব্যান করলাম, শুনবো না, শুনবো না। বলবো যে আপনি কি আমাকে মেরে ফেলেন, আপনি আমাকে আজীবনের জন্য মেরে ফেলেন, কিন্তু প্রতিশোধ এইটা আজকে আমার পণ, আল্লাহর কসম করে বলছি, এইটা আজকে আমার সব। যে মাসখানিকও মনে হয়নি, এক পুলিশের এক লোক বলছে, এটা মনে হয় জাহাঙ্গীরই বলেছে যে মামলা না থাকলেও গ্রেফতার করার জন্য, মানে এই ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ দেখলেই যাতে গ্রেফতার হয়, ওটার মামলার কোনো প্রয়োজন নাই। ওই পুলিশ অফিসারটা বলছিল যে মামলা ছাড়া কিভাবে স্যার গ্রেফতার করবো, এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল তখন বলেছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কিত কেউ থাকলেও তার আপনার এইটার দরকার নাই। আমি এই যে কয়েকদিন আগে কলকাতাতে দুজন ছেলের সাথে পরিচিত হলাম, মানে ওইখানে যেটা হয়, এখানে একটা জায়গা আছে জয় বাংলার মোড়, ওই জয় বাংলার মোড়ে যখন আমরা যাই তখন অনেক মানুষজন যারা আছে এখানে গেলে সবাই আসে দাদা কেমন আছেন জানাশোনা করার জন্য। আমি কারো পরিচয় রিভিল করছি না, সেখানে অনেক আপনার ছাত্রলীগের কর্মী, বিশেষ করে ছোট 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 বাচ্চারা, ইয়াং বাচ্চারা, তারা কেউ বলছে তার বাবা মারা গেছে দেখতে যেতে পারেনি, তার আত্মীয় স্বজনের ভয়ঙ্কর অবস্থা দেখতে যেতে পারেনি। ধরেন ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেপেলেরা যারা একেবারে রানিং পড়াশোনা করছিলেন, তাদের ক্যারিয়ার চাকরি বাকরি সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে। ফলে আপনি যে নিরাপত্তার প্রশ্নটা তুলেছেন বা যেটার কথা বলেছেন, স্পষ্টত বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের মানে অ্যাপেক্স যে আইনটা সেটারই পরখেলাপ। যদিও আপনার বাংলাদেশে সংবিধান বলতে এখন আর কিছু নাই, বাংলাদেশের সংবিধানকে জাস্ট সিম্পলি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার এই সংবিধানের অধীনে একটা ভুয়া অনুচ্ছেদ ব্যবহার করে, ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করে, অর্থাৎ ১০৬ অনুচ্ছেদের জালিয়াতি ব্যবহার করে, সেই অর্থে ভুয়া বলেছি, সেইখানে তারা একটা সরকারকে বৈধকরণ বা এই সরকার চালিত হচ্ছে, যেটাকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলি এবং সঙ্গত কারণেই সেটা বলি। ফলে আপনি যেই নিরাপত্তার কথা বলছেন সেটা তো খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আপনি এটা কি বললেন, মানে নিরাপত্তার জায়গাটা কোত্থেকে আসবে? মানে আসিফ নজরুলের মতো একটা লোক, আপনি যদি আসিফ নজরুলকে তুলনা করতে হয়, তাকে একসময় আমি তুলনা করতাম গিরগিটির সাথে। এই কারণে গিরগিটির সাথে তুলনা করতাম যে তার রং কিভাবে দশকের সময় প্রতি দশকে পাল্টেছে। আপনি জানেন যে একসময় সে বিচিত্রাতে সাংবাদিকতা করত, আমাদের শহীদ জননী জাহানারা ইমামের একটি সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে মা ডাকে, তারপরে শহীদ জননী তাকে একটা স্পেস দেয়, অ্যাক্সেস দেয়। সে ঘাতক দালাল নির্মূল কমিটিতে এসে কিভাবে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আব্দুল মান্নান চৌধুরী সহ বিভিন্ন সেই সময়ের যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ঠেলে কিভাবে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম তার কাছে জায়গা করে নেয়। আপনারা এটাও জানেন যে জাহানারা ইমামের সাথে সে প্রতারণা করে কিভাবে যে রাজাকারদের রাজাকারদের সম্পর্কে প্রতিবেদন, তারপরে হচ্ছে যে বিচার নিয়ে নানান ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয়, এগুলো সে কিছুই না করে কিভাবে সেই সময় এরশাদুল বারী ছিল হচ্ছে ইউনিভার্সিটির ভিসি, তার হাত পা ধরে কিভাবে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে সে সেখানে সে পিএইচডির কথা বলে লন্ডনে যায় এবং আপনারা এগুলো সবই জানেন। এরপরে আপনি জানেন যে ২০১০ সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তারপর থেকে সে কিভাবে টকশোতে এসে কি বলছে না বলছে এবং শেষ দিন পর্যন্ত সে কিভাবে আপনার গুজব ছড়িয়ে গেছে নানানভাবে, তাকে কিন্তু আওয়ামী লীগ কখনো কিছু বলেনি। সুতরাং এই লোকটি যে কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি করবে, এত ভয়ঙ্কর মানে জায়গাতে চলে যাবে, এটা না আমরা সত্যিকার অর্থে ওই অর্থে বুঝিনি। বলে না যে যদি বুঝতাম তাহলে তো ব্যবস্থা আগিয়ে নিতাম। আমাদের লুঙ্গির তলে আপনার এস এম ফরহাদ, সাদিক কায়ুমের মতো লোকেরা ছিল, আমরা চিনতে পারিনি। আমাদের আশেপাশে এই যে যেমন ধরেন বাঁধন, আজমেরি হক বাঁধন আজকে প্রকাশ্য টিভিতে বলছে যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি। সত্যি কথা বলছি, আওয়ামী লীগকে ব্যবহার করেছি। আজকে এগুলো শুনছি। আপনার মোস্তফা সরোয়ার ফারুকী, এই সরোয়ার ফারুকীর
ডুব যখন নিষিদ্ধ হয় তখন আমি মেহের আফরোজ শাওনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। শাওন আপার সাথে কথা বলে শাওন আপাকে আমি বলেছি যে, "আপা এটা এইটা মনে হয় আপনি একটু রিজিড না হলেও পারেন।" নানানভাবে চেষ্টা করেছি, তদবির করেছি যে যাতে তার মুভিটা রিলিজ পায়। আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে যে আমাকে সে বলছে আমি ছাত্রলীগ করতাম এবং সে আসলে করতো ছাত্র শিবির। আমাদেরকে সে বুঝিয়েছে সে করতো ছাত্রলীগ। তার থেকে বড় আওয়ামী লীগের আর কেউ হয় না। সে খোকন ভাই বলেন, আমাদেরকে বলেন বিভিন্ন জায়গাতে এইভাবে চেষ্টা, তদবির, মিথ্যা কথা, মিথ্যা কাগজপত্র একে রেফারেন্স ধরে আপনি ওরে জিজ্ঞাসা করেন, তারে জিজ্ঞাসা করেন। অর্থাৎ নিজেকে আওয়ামী লীগ পরিবারের একজন হিসেবে সে প্রমাণ করার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে টেলিফিল্ম বানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে। গত 17 মার্চ ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মিত্রদের মব সন্ত্রাসের কারণে জনমনে যে আশঙ্কা, সেটিকে এবার সরকারই প্রথম প্রকাশ করলো। এমন প্রশ্ন উঠছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিকে কেন্দ্র করে। বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 23শে জানুয়ারি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচারিত হয়, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন। ওই ভাষণে শেখ হাসিনা 5টি দফার কথা বলেন। ভারতে বসে প্রকাশ্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার এমন অডিও ভাষণ প্রচারে বাংলাদেশের সরকার বিস্মিত ও হতবাক বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বসে শেখ হাসিনার এই অডিও বার্তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখছে উস্কানিমূলক ও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? আবার যদি হয়ও, তাহলে আগে থেকে কিভাবে সরকার ধরে নিচ্ছে এটি আওয়ামী লীগই করবে, যেখানে থানা পুলিশের লুণ্ঠিত 1350 অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি? দিনে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করছে সন্ত্রাসীরা, সেখানে সরকার ঘটনা ঘটার আগেই কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির উপর দায় চাপিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে না তো, এমন আশঙ্কা করছেন অনেকেই। নাকি সরকার আগে থেকেই নিজের দুর্বলতা ঢাকতে সেলফ ডিফেন্স নিয়ে নিচ্ছে? 2 দফা ডেভিল হান্ট সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে ভুগছে? ভারতের দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম প্রকাশ্যে মুখ খুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন গত 23শে জানুয়ারি। শুক্রবার প্রাক রেকর্ডেড অডিও বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তার অভিযোগ, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ঠিক এই প্রেক্ষিতেই দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয়। ভাষণে শেখ হাসিনা 5 দফার দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে, প্রথমত, ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার। দ্বিতীয়ত, অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠী নিরাপত্তার লোহার মতো নিশ্চয়তা দিতে হবে। 4এ বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করতে হবে। এবং সবশেষ বলা হয়েছে, জাতিসংঘের অধীনে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যত টানা বিশ্লেষণ চলছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডেড হলেও বার্তা দিয়েছেন। এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন, কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা। 25শে জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি
বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করছে এর মাধ্যমে শেখ হাসিনা তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। বাংলাদেশ সরকার অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় প্ররোচনা দিয়েছেন। ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনাহত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দর্শক, এর আগে বাংলাদেশ সরকার বেশ কয়েকবার শেখ হাসিনা যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন তার প্রতিবাদ জানিয়েছে। আবার ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে 2 দফা অনুরোধ জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। বাংলাদেশ মনে করে এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দাবি করেছে, ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং শেখ হাসিনাকে প্রকাশ্যে তার বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী, যার মধ্যে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা। বাংলাদেশের আশঙ্কা এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থার পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পৃক্ততা, গঠন এবং লালন পালনের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বিবৃতির শেষ অংশটি বেশ উল্লেখযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, ইতিহাস নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া সরকার কেন মনে করছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? তার চেয়ে বড় কথা, যদি সহিংসতা হয়ও তাহলে সেটি তদন্তের আগে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? 2024 সালের 5ই আগস্টের পর থানা, পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রগুলো সরকার পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। গত 21শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট 3619টি অস্ত্র লুট হয়েছিল। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 2259টি উদ্ধার হয়েছে। তার মতে গত 17 মাসে সরকার লুট হওয়া অস্ত্রের মধ্যে 62.4% উদ্ধার করতে পেরেছে। 2 দফা পুরস্কার ঘোষণা করেও সরকার এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পারেনি। দর্শক, নানা মহল থেকে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকারকে বারবার তাগাদা দেওয়া হয়েছিল। আবার জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিরা এখনো রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। পর্যবেক্ষকরা মনে করেন সরকার এই দুটি ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আবার সীমান্ত দিয়ে যে অস্ত্র আসছে তা নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট হলেও সরকার বিষয়গুলো আমলেই নিচ্ছে না। এমন ব্যর্থতার মধ্যে সরকার আগাম সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগকে দিয়ে কি নির্ভর হতে চাইছে? আবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলা, ওসমান হাদি হত্যাকাণ্ড সহ গত কয়েক মাসে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগের হোতাদের সরকার ধরতেই পারেনি, অথচ সরকার লোক দেখানো 2 দফা টেবিল হান্ট সহ বহু অভিযান চালিয়েছে। অবশ্য সেসব অভিযানে সন্ত্রাসীদের ধরার চেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার ক্ষেত্রে সরকার আগ্রহ বেশি ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরকার স্পষ্টভাবে বলেছে, নির্বাচনের আগে এবং ভোটের দিন যদি কোনো সহিংসতা হয় তাহলে সরকার আওয়ামী লীগের উপরই দোষ দেবে। কিন্তু যদি জেল পলাতক সন্ত্রাসী কিংবা আওয়ামী লীগ নয় এমন কোনো পক্ষ যারা নির্বাচন চাইবে না কিংবা সহিংসতা করতে চাইবে, তারা কি সহিংস কর্মকাণ্ড চালাতে পারে না? বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এই বিবৃতি সন্ত্রাসীদের জন্য এক ধরনের অভয়ারণ্য